দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার আর হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় শুরুতেই জানিয়ে দিই, সরকারের চ্যালেঞ্জ ও রাজনীতির পক্ষ বিপক্ষ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি মুহূর্তে উপস্থিত আছেন। আলোচনার শুরুতে পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, স্বাগত জানাই আপনাকে। আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, স্বাগত জানাই আমাদের এই আয়োজনে। জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। গণঅভ্যুত্থানের 6 মাস যেতে না যেতেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আধিপত্য বিস্তারের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে গতকালের কুয়েটের ঘটনা আসলে উল্লেখ করতেই হয়। আমরা সেখানে দেখেছি ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিলেন নেতাকর্মী তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে এত দ্রুত কেন আসলে আমাদের দেখতে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহালোচক আজাদ মজুমদার সহ দর্শক যারা আমাদেরকে দেখছেন। আসলে আমি এই খুলনার ঘটনার একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই। এই ঘটনাকে খুব একটা শিরোনাম করার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ আপনি দেখবেন বিগত 6 মাস আমরা 15টা বছর একটা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। আমাদের মধ্যে আন্দোলনের প্রশ্নে শেখ হাসিনার পতনের ব্যাপারে হয়তো ঐক্য ছিল, কিন্তু প্রত্যেকটি দলের আপনি দেখবেন আলাদা আদর্শ আছে, আলাদা নীতি আছে, আলাদা কর্মসূচি আছে। সুতরাং এই ক্ষেত্রে ভিন্নতা থাকতেই পারে। এবং গতকালকের ঘটনাটা আমরা লক্ষ্য করেছিলাম খুব তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে। এবং আজকে ইতিমধ্যে আমি দেখেছি যে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ইতিমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং একজনকে চিহ্নিত করা গেছে যিনি বহিরাগত, তার বিরুদ্ধে অবশ্য দল ইতিমধ্যে বহিষ্কার করে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। সুতরাং বিএনপি অত্যন্ত আন্তরিক যে কোনো এই ধরনের ঘটনার থেকে যাতে আমরা আগামী দিনে নিজেদেরকে মুক্ত রাখতে পারি সেই জন্য আমরা কিন্তু সবাই তৎপর। তারপরেও আপনাকে লক্ষ্য করতে হবে এখানে একটা আমরা একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, অথচ আপনি দেখবেন এখানে একটা বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। সেখানে হলো যেমন ক্যাম্পাস তো হলো মুক্ত গণতন্ত্র চর্চার পাদবীট। আমরা যখন ছাত্র রাজনীতি ছিলাম এটা দিয়ে ভবিষ্যতের নেতা তৈরি করার একটা কারখানা আমরা বলি, যারা জাতিকে আগামী দিনের নেতৃত্ব দেবে। কিন্তু সেখানে ছাত্র রাজনীতি থাকবে না। এটা কি বিরাজনীতিকরণ অথবা আগামী দিনের দেশটাকে একটা নেতৃত্ব শূন্য করার একটা পরিকল্পনা? এই ব্যাপারে কিন্তু আমাদের প্রশ্ন। বিগত সরকারের যে ছাত্র রাজনীতি যারা করত তাদের নিয়ে আসলে যেসব পরিস্থিতি বাংলাদেশ ফেস করেছে, বাংলাদেশের জনগণ ফেস করেছে, সেই আতঙ্ক থেকে কি এরকম সিদ্ধান্তে আসা? না, এটা আমার মনে হয় আপনি কেউ যদি অপরাধী হয় অথবা কেউ যদি শিক্ষার পরিপন্থী কাজ করে তাকে তো অবশ্যই বয়কট করা হয়েছে। সে এখন নাই, সে তো পালিয়ে গেছে। কিন্তু আপনি এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগামী দিনের বাংলাদেশের আপনার গণতান্ত্রিক শিক্ষিত নাগরিক আপনি তৈরি করবেন। সেখানে যদি সে গণতান্ত্রিক মতামত প্রকাশ করার জায়গাটা না থাকে তাহলে আগামী দিনে আপনি কি নেতৃত্ব পাবেন? সুতরাং এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ব্যাপারে চিন্তা ভাবনা করার আর আমি যে বৈষম্যর কথাটা বলছিলাম, আপনি দেখুন একটা যদিও তারা সংগঠন এখন আত্মপ্রকাশ করেছে কিনা আমরা জানি না, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা আমরা দেখেছিলাম একটা বিভিন্ন ছাত্র সংগঠনের একটা মোসরা মনে চলে। তারা সবকিছু করতে পারবে, অন্যরা কেন পারবে না? তারা সব জায়গায় তো মিছিল মিটিং সব জায়গায় তারা সক্রিয়। তাহলে অন্যরা করলেই আপনার পরিস্থিতি নষ্ট হবে, এখানে রাজনীতি ক্যাম্পাসে করা যাবে না, এইটা কেন? এই দ্বিমুখী নীতি থেকে আমাদের সরিয়ে আসতে হবে। আরেকটি আজকে একটা প্রশ্ন উত্থাপিত হয়েছে, আপনি দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এই যে এক মাননীয় প্রধান উপদেষ্টার একজন কর্মকর্তা এখানে উপস্থিত আছেন। আপনি যখন মাননীয় প্রধান উপদেষ্টা যখন উনি রাজনৈতিক দলগুলিকে আহ্বান করেন, কোন ছাত্র সংগঠনকে সেখানে আহ্বান করা হয় না, শুধু একটা সংগঠনকে আহ্বান করা হয়, বৈষম্য ছাত্র আন্দোলন। এখানে এই বৈষম্য কেন? তাহলে অন্যরা কি আন্দোলনে অংশগ্রহণ করে নাই? অন্যদের কি কোনো ভূমিকা নাই? না বিশেষ একটা গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিয়ে আগামী দিনে কোন একটা রাজনৈতিক শক্তি তৈরির জন্য চেষ্টা চালা হচ্ছে? এই প্রশ্ন কিন্তু সর্বত্র আলোচিত। জি, এই প্রশ্নের উত্তর কি আজাদ মজুমদার আপনার কাছ থেকে একটু নিই। এই যে সরকারের অবস্থানটা প্রথমে একটু পরিষ্কার হয়নি, যে এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিষয়ে সরকারের অবস্থানটা কি? ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিষয়ে ক্যাম্পাস যে সিদ্ধান্ত নেবে সরকার সেই ক্যাম্পাস কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্তকে সম্মান জানায়। আর বৈষম্যের বিষয়ে যদি একটু আসি, আর যে বৈষম্যের কথা কথাটা মোশাররফ ভাই বলেছেন, আপনার রাজনৈতিক দলগুলোকে যখন আমন্ত্রণ জানানো হয়েছিল তখন তো রাজনৈতিক দলের মূল নেতৃবৃন্দই তো সেখানে ছিলেন, তো তাদের ছাত্র সংগঠনকে আলাদাভাবে আমন্ত্রণ জানাতে হবে কেন? এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আপনার জুলাই গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তারা
রাজনীতি সচেতন একটা গ্রুপ, এবং তাদের যেহেতু কোনো নিজেদের রাজনৈতিক দল নেই এই মুহূর্তে, সেটা বিবেচনায় তাদেরকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনি যদি দেখেন সেখানে হেফাজতে ইসলামও কিন্তু আমন্ত্রিত হয়েছে, তারাও কিন্তু নিজেদেরকে অরাজনৈতিক সংগঠন বলে দাবি করে। তো এখন আমন্ত্রণ পাওয়ার ক্ষেত্রে এই যে সমালোচনা, আমি মনে করি যে সমালোচনার ক্ষেত্রেও একটা বৈষম্য আছে। হেফাজতে ইসলামকে আমন্ত্রণ জানালে কিন্তু কারো কোনো সমস্যা দেখি না আমি, শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমন্ত্রণ জানালে সেখানে সমস্যা হয়। তো এই সমস্যা, এই সমালোচনাগুলো আসলে সমালোচনা করতে হয়, এই জন্যই করা আসলে। কিন্তু এটা সবাই জানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই থেকে বাংলাদেশের রাজনীতিতে খুবই প্রাসঙ্গিক, এবং বাংলাদেশের যে রাজনৈতিক যে পরিবর্তনটা হয়েছে তারা সেই রাজনীতিতে সামনের সারিতে ছিল, এবং তাদের নেতৃত্বেই এটা হয়েছে। সো রাজনৈতিক বিষয়ে তাদের কথা বলার সুযোগ তো তাদেরকে দিতেই হবে। কুয়েটের ঘটনাটাকে আসলে কিভাবে দেখছে সরকার? কুয়েটের ঘটনাকে সরকার একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি হিসেবে বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হিসেবেই দেখছে। এটা দেশের একটা ক্যাম্পাসে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটেছে, যারা বিশৃঙ্খলার সাথে জড়িত সেটা তাদের কোনো রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় দেখার কোনো সুযোগ নেই। যারা বিশৃঙ্খলা করেছে, হামলা করেছে, অন্যের অধিকার খর্ব করার চেষ্টা করেছে, তাদেরকে আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনী তাদের আইনের দৃষ্টিতে দেখেই তাদেরকে ট্রিট করবে, এবং সে বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবে। এর বাইরে এখানে সরকারের আর অন্য কোনো অবস্থান নেই। জি, ধন্যবাদ জনাব ইমাম মোশাররফ হোসেন। প্রশ্নের উত্তর নিশ্চয়ই পেয়েছেন, বিশেষ করে এই যে সমালোচনার বৈষম্যের বিষয়টি তিনি উল্লেখ করেছেন। আমি এখানে একটু যোগ করতে চাই। এখানে আজাদ মজুমদার সাহেব যে কথাটি বলেছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোন সংগঠন, ইতিমধ্যে তাদের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন অথবা সমর্থক ছিলেন, তাদেরই একটা রাজনৈতিক শক্তি কিন্তু এর মধ্যে আত্মপ্রকাশ করেছে, নাগরিক কমিটি। তাদেরকে কিন্তু তারা আমন্ত্রণ জানানো হচ্ছে, এবং নাগরিক কমিটিতে যারা আছে তারাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন বা এর সমর্থক ছিলেন। তাহলে আপনি এখানে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যান। একদিকে আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেও বলছেন, অন্যদিকে নাগরিক শক্তিকে বলছেন। এখানে আমার মনে হয় যে অন্য অন্য ছাত্র সংগঠনগুলির উপর সুবিচার করা হচ্ছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি এটা একটা চরম বৈষম্য করা হচ্ছে, কারণ সবার অবদান আছে। আপনি দেখবেন এই যে আন্দোলনে হয়তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই ভূমিকাকে কিন্তু সবাই স্বীকার করে, কিন্তু আপনি দেখবেন অন্য অন্য সংগঠনের কি ভূমিকা কম ছিল? আমরা দেখেছি প্রায় 1500-2000 লোকের মতো এখানে আত্মহত্যা দিয়েছে, শহীদ হয়েছেন। সেখানে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় 552 জন আছে, তাহলে তাদের অস্বীকার করে? এখানে প্রায় 14 শিশু আছে, তাদেরকে অস্বীকার করবেন আপনি? এখানে এই অস্বীকারটা আসলে এই অস্বীকার করছে কারা? এটা তো আসলে সরকারের করার বিষয়। এখানে মূল্যায়নের বিষয়। আপনি কাকে, আপনি একদিকে এই যে জুলাই আগস্টের এই অভ্যুত্থানটাকে আমরা আপহোল্ড করছি, সবাই এটাকে স্বীকার করে নিচ্ছি, অথচ আপনার যখন আমার অ্যাক্ট করি, আমি যখন কার্যক্রম করি, সেখানে আমার মধ্যে বৈষম্য পরিলক্ষিত। আমাদের বক্তব্যটা এখানেই যে আপনাকে ইকুয়াল ট্রিটমেন্ট সবাইকে দিতে হবে। বুঝতে পেরেছি। অভূতপূর্ব একটা ঐক্যের শক্তি আমরা দেখেছি গণ অভ্যুত্থানে, জুলাই গণ অভ্যুত্থানে। সেখানে সব ছাত্র দল বা সব ছাত্ররা এক ছিল, সাধারণ জনতা এক ছিল, ছাত্র নেতৃত্বগুলো সবগুলো এক ছিল। কিন্তু 6 মাস যেতে না যেতেই চাপা ক্ষোভ তৈরি হচ্ছে, পরস্পর দোষারোপ তৈরি হচ্ছে। ছাত্রদলের পক্ষ থেকে গতকালের ঘটনাকে বলা হয়েছে আন্ডারগ্রাউন্ডের রাজনীতির কথা বলেছেন ছাত্রদলের যিনি সভাপতি, তিনি বলেছেন আন্ডারগ্রাউন্ডের রাজনীতি যাদেরকে বলা হয়েছে তারা আবার বলছে যে তাদেরকে ঘিরে শিবির, মূলত শিবির বলছে যে তাদেরকে ঘিরে আসলে ষড়যন্ত্র করা হচ্ছে। এই পরিস্থিতির কথা যদি, এই যে অবিশ্বাসের জায়গা তৈরি হলো, আমি শুধু গতকালের ঘটনার কথা বলছি না, আপনি যেহেতু বলছেন গতকালের ঘটনা খুব বেশি কিছু মিন করে না, তাহলে এই যে অবিশ্বাস, চাপা অসন্তোষের জায়গা ছাত্রদের মধ্যে তৈরি হলো, এটির কারণটা কি আসলে? না, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, হাসিনা বিরোধী আন্দোলনের দীর্ঘ 15 বছর আমরা সবাই নিষ্পেষিত হয়েছি। তারপরেও দেখবেন জাতীয়তাবাদী ছাত্র দল, এখানে আজাদ মজুমদার সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্টুডেন্ট, বিশেষ করে আমি যখন ছাত্র রাজনীতি করেছিলাম আমার মনে হয় তখন আপনি স্টুডেন্ট ছিলেন। আমার মনে আছে আমি 18 জন 96 থেকে 2001 18 জন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী নিয়ে আমি মিছিল করেছিলাম। তা আমরা তো আন্ডারগ্রাউন্ডে ছিলাম না, আমরা তো প্রকাশ্যে সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম। অথচ দেখবেন এই বিগত শেখ হাসিনার আমলে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলকে ক্যাম্পাসে যেতে দেয় নাই, পরীক্ষা দিতে দেয় নাই, মধুতে যেতে দেয় নাই, হলে থাকতে দেয় নাই। তারপরেও আপনি দেখেন তারা কিন্তু সক্রিয় ছিল, নিজেদেরকে প্রকাশ্যে দিয়েছে। আর যাদেরকে আজকে বলা হচ্ছে তারা এই 14.5 বছর 15 বছর কই ছিল, আজকে হঠাৎ করে তারা চলে আসলো। শুধু তাই না, সবচেয়ে একটি ভয়ঙ্কর ব্যাপার আপনি লক্ষ্য করবেন যে আমরা দেখেছি, আমরা একদিকে বলছি যে ফ্যাসিস্ট শেখ হাসিনার ছাত্রলীগকে তারা দৈত্য তৈরি করেছে, সেই তাদের যারা নেতা ছিল, মানে ছাত্রলীগের যারা নেতা ছিল, এই জন্য আমরা একটা ঘটনা কিন্তু আপনার পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ায় ঘুরবার কাছে আপনি দেখবেন যে ছাত্রলীগের একটা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দীর্ঘদিন আন্দোলন করেছে এবং একটা হলের ছাত্রলীগের সাথে বহু নানা কর্মকাণ্ডের সাথে সে জড়িত ছিল। হঠাৎ করে ছাত্র শিবিরে সে
সেক্রেটারি হয়ে গেল। তাহলে আপনি যদি এই ফেসিস্টের অপরাধে এই যে গুন্ডা বাহিনীর অপরাধে যদি ছাত্রলীগকে আপনি করেন, নিষিদ্ধ করেন, তাহলে এই যারা ছাত্রলীগের সহযোগী ছিল তাদের বিরুদ্ধে আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না? কেন নিচ্ছেন না আপনি তাদের বিরুদ্ধে? এখানে আপনার সীমাবদ্ধতা কোথায়? এই প্রশ্নই তো এখন এর জন্যই বলা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে থেকে আপনি প্রকাশ্যে এসে এখন রাজনীতি করতে চাচ্ছেন না। তাই এই 15 বছর আপনি কোথায় ছিলেন? এই প্রশ্নটা সর্বত্র ঘুরপাক খাচ্ছে। জনাব আজাদ মজুমদার, সরকারের নিরপেক্ষতা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে, বিশেষ করে বিএনপি থেকে সিনিয়র অনেক নেতারা আসলে সেই অভিযোগ করছেন। আমি যদি একটু উল্লেখ করতে চাই, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারে থেকে দল গুছানোর কৌশল মেনে নেওয়া হবে না। এই দায় থেকে সরকার এখনো বের হতে পারেনি। এই দায়টা আসলে অনেকদিন ধরেই আমরা দেখছি সরকারের উপর যাচ্ছে, কিন্তু সরকার সেখান থেকে বের হতে পারেনি। স্থানীয় সরকার উপদেষ্টার একটি কথা তিনি কোট করেছেন, আসিফ মাহমুদের একটি মন্তব্যের কথা বলেছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে অংশ নিতে পারবেন। অর্থাৎ এটা প্রমাণিত হয় যে তারা তাদের নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়। সরকার তার দায় থেকে বেরোতে পারছে না কেন? ধন্যবাদ। প্রথম কথা তো সরকারের এখানে তো দায়ী নেই, দায় থেকে বের হওয়ার প্রশ্ন আসবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি সরকারের একটি অংশ। আসিফ মাহমুদ সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা। জি। সো উনি যেহেতু সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা, স্থানীয় সরকার নিয়ে কথা বলার অধিকার তো সবার আগে ওনারই। জি। সো স্থানীয় সরকার নির্বাচনে নিশ্চয়ই নির্বাচন নিয়ে কি হবে না হবে বা স্থানীয় সরকারগুলো কিভাবে পরিচালিত হবে সেটা নিয়ে ওনার একটা চিন্তা ভাবনা থাকতেই হবে। উনি সেই নিজস্ব চিন্তা ভাবনার আলোকে উনি হয়তো বলেছেন কিছু কথা, কিন্তু সেখানে ওনার কথাটাকে যেভাবে কেউ টুইস্ট করছেন আমার কাছে মনে হয় যে এটা হয়তো ঠিক না। উনি যেটা বলেছেন যে যাদের বিরুদ্ধে কোনো অপরাধ সংগঠনের অভিযোগ নেই তারা শুধুমাত্র ফেসিস্ট এনাবলার হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কিছু অপবাদ আছে, কিন্তু তারা সরাসরি অপরাধের সাথে সম্পৃক্ত নয়। তো তারা যদি এই ফেসিস্ট এনাবলারের দায়টা থেকে নিজেদেরকে মুক্ত করেন বা তারা যদি এদেরকে সমর্থন করার দায় থেকে নিজেদেরকে মুক্ত করে ক্ষমা চান তাহলে তাদেরকে নির্বাচনের সুযোগ দিতে সরকারের কোনো আপত্তি নেই। তো এইটা তো খুবই সত্যি কথা। যার বিরুদ্ধে অপরাধের অভিযোগ নেই, অপরাধ সংগঠনের অভিযোগ নেই, তাকে আপনি নির্বাচন থেকে কিভাবে বিরত রাখবেন? সে এটা তো স্থানীয় সরকার নির্বাচন এবার যেই সিদ্ধান্ত যতটুকু জানি তাতে সেটা একটা অরাজনৈতিক নির্বাচন হবে। সেখানে কোনো রাজনৈতিক দলেরও অংশগ্রহণ থাকবে না, কোনো রাজনৈতিক ব্যানারেও কোনো নির্বাচন হবে না। প্রত্যেকটা জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয় আগে বা পরে যখনই হোক সেটা অরাজনৈতিক প্ল্যাটফর্মে নির্বাচনটা হওয়ার মোটামুটি একটা সিদ্ধান্ত হয়ে আছে এবং এ বিষয়ে রাজনৈতিক কোনো দলও কোনো দ্বিমত পোষণ করে নাই। তো অরাজনৈতিক একটা নির্বাচনে ব্যক্তি যার বিরুদ্ধে অপরাধ সংগঠনের কোনো অভিযোগ নেই তাকে যদি নির্বাচনে সুযোগ দেওয়া হয় তো সেটা দায় হয় কিভাবে? সেটা তো দায়িত্ব হয়। সরকারের থেকে দল গোছানোর যে কৌশল সেটি কি সরকারের দায়? প্রথম কথা হচ্ছে সরকারের থেকে কেউ দল গোছাচ্ছে না, আর কোনো দলের কেউ সরকারের কেউ নয়। সো যেহেতু সরকারের থেকে কেউ দল গোছাচ্ছে না এবং কোনো দলের কেউ সরকারের কেউ নয়, তো এখানে দায় দায়িত্বের কোনো প্রশ্ন আমার কাছে আরেকটি মন্তব্য কোট করতে চাই। বিএনপি স্থানীয় কমিটির সদস্য, তিনি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে সরকার নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ ঢুকে গেছে। উপদেষ্টাদের কথাবার্তায় মনে হয় আপনারা একদিকে ঝুঁকে যাচ্ছেন। এটা তো ওনার ব্যক্তিগত অভিমত, ওনার সংশয় সন্দেহ এগুলো থাকা ভালো। এগুলো থাকলে সরকারকে চাপে রাখা যায়, চাপে রাখলে সরকার আসলে সঠিক পথে থাকতে বাধ্য হয়। তো একজন রাজনৈতিক নেতা উনি ওনার দলের একটা রাজনৈতিক নিজস্ব কিছু এজেন্ডা আছে বা ওনাদের নিজস্ব রাজনৈতিক দলের কিছু কাঙ্ক্ষিত লক্ষ্য আছে, তো সেটার আলোকে ওনাদের কাছে হয়তো মনে হয়েছে। কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমি কাজ করে যতটুকু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে বা সরকারের অন্যান্য যারা আছে তাদেরকে কাছে থেকে দেখে মনে হচ্ছে যে তারা এই নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের চেষ্টা করা হচ্ছে এটার ব্যাপারে কমিটির এখানে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। মোশাররফ হোসেন, আপনাদের কেন মনে হচ্ছে যে সরকার একদিকে ঝুঁকে যাচ্ছে, সরকারের ছায়ায় থেকে তারা হচ্ছে দল গোছানোর চেষ্টা করছে, এটি কেন মনে হচ্ছে আপনাদের কাছে? আমরা কি আসলে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলার তো আমরা অভ্যস্ত। আকাশের চাঁদ উঠলে আপনি কি অস্বীকার করবেন যে চাঁদ ওঠেনি আজকে? অমাবস্যার সময় হতে পারে, কত চাঁদ নাও দেখা যেতে পারে। এখানে দেখা যাচ্ছে সরকারের একজন অ্যাডভাইজার নাহিদ ইসলাম একটা দলের উনি দায়িত্ব নিতে যাচ্ছেন, অথচ স্টিল সে কিন্তু এখন অ্যাডভাইজার এবং সরকারের গুরুত্বপূর্ণ অ্যাডভাইজারের মধ্যে একজন। মানে কেন আমরা জানি এই সরকারকে সবচেয়ে বেশি ডমিনেট করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারই উনি নেতা। তা আপনি আজাদ মজুমদার সাহেব কিভাবে বলে যে সরকার কোনো দিকে ঝুঁকছে না? হ্যাঁ, যদি ঠিক আছে
যদি আসিফ রাজনীতি করতেই পারে, এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় আমরা বলেছি যে কোনো রাজনৈতিক নতুন সংগঠনকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে, অর্থাৎ সবাইকে ইকুয়াল সুযোগ আপনাকে দিতে হবে। এখন মানুষের দৃষ্টিটা কি, আসিফ মাহমুদ কি এবং সে যে কোনো কিছু অ্যাক্ট করার মতো তার ক্ষমতা আছে। সে যদি মনে করে আমি এই কাজটা এখানে বাস্তবায়ন করবো, সে করতে পারে, সে ক্ষমতা তার আছে। তো সেখানে পাবলিক, যেখানে আপনি পাবলিককে ইনফ্লুয়েন্স করতে পারেন, আর যদি সেই সুযোগটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে সেটাকে কি আপনি নিরপেক্ষ অথবা তার প্রতি কি আপনার সমর্থন নেই সেটা আপনার বলবেন। বরং সরকার উচিত স্পষ্ট ভাষায় বলা উচিত যে আপনি যদি দল করতে পারেন এটা হলো অ্যাবসলিউটলি আপনার ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনাকে রিজাইন করে ওখানে গিয়ে আপনাকে কথাগুলি বলতে হবে। সেটা তো আমরা দেখছি না, সরকারের থেকে কথাগুলো বলতে পারবেন, এটা উচিত না। আমরা তো মনে করি ডক্টর ইউনূস একটা নিউট্রাল গভর্নমেন্ট। এই যে আজাদ মজুমদার সাহেব, আপনি কি তাকে নিয়ে কি প্রশ্ন করা হচ্ছে সে কোনো আদর্শে বিশ্বাসী অথবা কারোর প্রতি তার একটা পক্ষপাতিত্ব আছে? নাই, কারণ সে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের একজন সহযোগী হিসাবে উনি কাজ করছেন। সুতরাং তার ব্যাপারে তো আমরা প্রশ্ন করছি না। আমরা কি আজাদ মজুমদারকে ব্যাপারে বলছি যে মাননীয় প্রাইম মিনিস্টারের অফিসে, প্রধান উপদেষ্টার অফিসে কাজ করে, সে কারোর পক্ষে কাজ করে না? আমরা তো সেটা বলছি না। আমরা যেটা দৃশ্যমান, যেটা দেখছি যে একটা নিউট্রাল গভর্নমেন্টের থেকে সে আরেকটা শক্তিকে রাজনীতিতে প্যাট্রোনাইজ করার জন্য সে চেষ্টা করছে। আমাদের বক্তব্যটা এখানে, আমরা তো অন্য উপদেষ্টার সম্বন্ধে বলি না, আমরা তো বলি না যে ব্রিগেডিয়ার শাকত এটা করছে, আমরা তো বলি না যে নূরজাহান বেগম এটা করছে, আমরা বলছি তার ব্যাপারে। তো সুতরাং আপনাকে বুঝতে হবে কোনটা সত্য। পাবলিকের দৃষ্টিভঙ্গিতে আপনি অন্যদিকে নিয়ে যেতে পারবেন না। আমরা তো এটা প্রকাশ্য। তাহলে আপনার কাছে কি মনে হয় যে সরকার মানে এই দায়টা কেন এড়াতে চাচ্ছে? কেন সরকার মনে করছে, মানে এই সরকারকে সবাই বলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা বিরাট প্রভাব আছে। আচ্ছা, তারা হয়তো ওই কৃতজ্ঞতা থেকে এই সুযোগটুকু দিতে চায় যে দেখি তারা কিছু করতে পারে কিনা। আপনি দেখবেন মাননীয় প্রধান উপদেষ্টা যখন বিদেশে ছিল, উনি কিন্তু বলেই দিয়েছে একটা ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে সাক্ষাৎকারে, খুব শীঘ্রই ছাত্রদের একটি সংগঠন তৈরি হবে। তাই নিশ্চয় উনিও জানেন যে একটা কিছু ঘটতে যাচ্ছে, যার অবশ্যম্ভাবী ফল হয়তো আগামী দিনে আমরা রাজনৈতিক নতুন দল দেখব। হ্যাঁ, আমরা অবশ্যই স্বাগত জানাই নতুন দলকে, কিন্তু সেটা সবার যে সমান অধিকার ভোগ করে সেই ওই কাতারে এসে তাকে দাঁড়াতে হবে। কৃতজ্ঞতা বোধটা কি মানে প্রকাশিত হয়ে যাচ্ছে, যেমনটি জনাব ইমাম মোশাররফ হোসেন বলছিলেন? ধন্যবাদ। প্রথমত মোশাররফ ভাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ, উনি অন্তত আমার নিজস্ব নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেননি। আমি মনে করি যে শুধু আমি নই, সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলার এখনও সুযোগ নেই। উনি চাঁদ ওঠার কথা বলেছেন, চাঁদটা কিন্তু এখনও ওঠেনি। তো যতক্ষণ পর্যন্ত চাঁদ উঠছে না ততক্ষণ পর্যন্ত চাঁদ নিয়ে কেউ সেলিব্রেট করা বা চাঁদের আকৃতি নিয়ে আক্ষেপ করা, এগুলো আসলে প্রিমেচিওর সেলিব্রেশন বা প্রিমেচিওর আক্ষেপ আমি বলবো। যখন সরকারের কেউ কোনো রাজনৈতিক দলে যদি কেউ সরাসরি যোগ দেয়, তাহলে অবশ্যই তিনি সরকার থেকে পদত্যাগ করবেন, এটা সরকারেরও চাওয়া, এবং হয়তো সেরকমই সিদ্ধান্ত হবে। কিন্তু যেমনটি জনাব ইমাম মোশাররফ হোসেন বলছিলেন যে সরকারের থেকে তার নতুন যে দল আসছে সেটা নিয়ে কথা বলতে পারবেন। এটা নতুন দল নিয়ে তো সরকারে থেকে কেউ কথা বলেনি। সরকারে থেকে যদি নতুন দলের ব্যাপারে, নতুন দল গঠনের ব্যাপারে কেউ যদি প্রত্যক্ষ কোনো ভূমিকা রাখে, তার ভূমিকাটা কোথায় কি সেটা সরাসরি যদি ওনারা বলতে পারে, শুধুমাত্র পলিটিক্সের জন্য পলিটিক্স করাটা বা পলিটিক্সের জন্য কথা বলাটা সেটা না বলে যদি ওনারা নির্দিষ্টভাবে পয়েন্ট আউট করে বলে থাকে যে সরকারের থেকে এই নতুন রাজনৈতিক দলকে এই সুবিধাটা দেওয়া হয়েছে বা এই নতুন সরকারের কেউ একজন নতুন রাজনৈতিক দলকে এই সুবিধাটা দিয়েছেন, তাহলে সেটা খণ্ডন করার চেষ্টা করা যেতে পারে বা সেটা কিভাবে সেটা এড়ানো যায় বা সেটা চেষ্টা করা যেতে পারে। আর একটা কৃতজ্ঞতাবোধের কথা বলেছেন মোশাররফ ভাই, কৃতজ্ঞতাবোধ তো আসলে সরকারের সবার প্রতিই আছে, কারণ দেশে যখন এই বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবটা তো আসলে সবার অংশগ্রহণে হয়েছে এবং সবার সম্মিলিত চেষ্টাতেই কিন্তু দেশের উপর যে আপনার স্বৈরশাসনটা চেপে বসেছিল সেই স্বৈরশাসনটার অবসান ঘটানো সম্ভব হয়েছে, এবং এইটা সম্ভব হওয়ার কারণে কিন্তু আসলে দেশের সব মানুষই কম বেশি উপকৃত হয়েছে। সেটা মোশাররফ ভাইয়ের দর্শকও আছেন আমাদের সঙ্গে, তারা একটু আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের সাথে কথা বলতে চাই, তাদের প্রশ্নটা একটু নিয়ে নিই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ নাজির বলছি, মিরপুর 1 নম্বর মিউট করে দিতে হবে দর্শক, আপনার প্রশ্ন আমরা নিতে পারবো না যদি না আপনি টিভিতে মিউট করে দেন। জি বলবেন। জি বলবেন। এই যে আমরা টেলিভিশন দেখি, দেখার ভিতরে দেখি যে এই যে
দর্শক, আপনার টেলিভিশনটি মিউট করে প্রশ্ন করতে হবে, না হলে আপনাকে আমরা ঠিকমতো শুনতে পাবো না। আপনার রাস্তাঘাটে চলার সময় কোনো প্রতিবাদ করতে হলে রান্দাও দিকো ভাই, এই জায়গাটা তো বড় সমস্যা। আমাদের সাধারণ মানুষ কিভাবে আমরা চলাচলতি করবো, এই যে আর কি বলছি। এই প্রশ্নটা একটু কি আমরা দেখি। জি, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আপনাকে। আমি আব্দুল ওয়াহাব মন্ডল রাজবাড়ী থেকে বলছিলাম। জি, আমি এবিএম মুশাররফ হোসেন ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই যে উনি তো বিএনপির একজন সক্রিয় কর্মী, তো ওনার কাছে আমার প্রশ্ন যে আজকে সারা দেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যে হচ্ছে, মানে ওনাদের যে, আপনি কি বিশ্ববিদ্যালয়ের গতকালের ঘটনাটি উল্লেখ করতে চাচ্ছেন, কুয়েটের ঘটনাটা বলতে চাচ্ছি যে ওনাদের এই বিশ্ববিদ্যালয়ের ঘটনা, ওনারা যেভাবে ওনারা যদি ফ্যাসিস্ট সরকারের মতোই আচরণ করে তাহলে পরে ওনাদের তো ওই পথেই বিদায় নিতে হবে। তো ওনারা আগেই যদি হাটঘাট সব জায়গায় যদি ওনারা এককভাবে চলে তাহলে কিভাবে এদেশ। ওনারা বলতে আপনি আসলে কাদের বোঝাতে চাচ্ছেন দর্শক? আছেন আপনি কি আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ আছি। যে ওনারা বলতে কাদের কথা বলছেন, কারা এই ফ্যাসিস্ট কায়েম করছে বা করার চেষ্টা করছে, কাদের বোঝাচ্ছেন? বিএনপি ফ্যাসিস্ট কায়েম করার আবার সুযোগ নিচ্ছে, এই যে আমি ওনাদেরকে বলছি, ওনাদের এখনো সজাগ না হয় তাই ওনাদের। আপনি থাকুন। দর্শক আরো একজন আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, তার প্রশ্নটি নিয়ে এই অংশ শুরু করতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি তিনটুদুয়ারি পটুয়াখালী থেকে বলছি। বলবেন। আমার প্রশ্নটা হচ্ছে এডিএম মোশাররফ ভাইয়ের কাছে। প্রশ্নটা হচ্ছে আমাদের দেশ কি 111 এর দিকে ধাবিত হচ্ছে কি, এটা হচ্ছে আমার প্রশ্ন মোশাররফ ভাইয়ের কাছে। জি, আপনাকে ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে, আপনার প্রশ্ন উত্তরটি নেওয়া হবে। প্রথম দর্শকের প্রশ্ন নিয়ে আসতে চাই। জনাব আজাদ মজুমদার, আপনার কাছেই প্রশ্নটি ছিল। এই যে ছিনতাই, চাঁদাবাজি, মব জাস্টিস, প্রকাশ্যে হামলা চলছে, প্রতিদিনই আমরা হামলার খবরটি দেখতে পাচ্ছি, চাপাতি দিয়ে কোপানো হচ্ছে, এরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য তেমন কোনো উন্নতি এখন পর্যন্ত নেই। সাধারণ জনগণ আসলে কিভাবে বাঁচবে, তিনি সেই প্রশ্নটিকে জানতে চেয়েছেন। প্রথম কথা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি নেই, এটা একটা পারসেপশন বা এক ধরনের প্রচারণা। এই ধরনের প্রচারণা করে বা এই ধরনের কথা বলে অনেকে খুব আনন্দ পায়, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা আজকেও একটা পরিসংখ্যান দেখেছি যেখানে যথেষ্ট পরিষ্কারভাবে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতির দিকে। ছিনতাই বা ডাকাতি ইত্যাদি ঘটনাগুলো কমেছে এবং এর কিছুদিন আগে আমরা কতদিনের পরিসংখ্যানটা ছিল এই পরিসংখ্যানগুলো হচ্ছে জানুয়ারি টু গত বছরের জানুয়ারির তুলনায় এই পরিসংখ্যানটা আপনার এই বছরের জানুয়ারিতে দেখা গেছে যে এই বছরের ছিনতাই, ডাকাতি এগুলো সংখ্যা কম। আর এর আগে আমরা গত মাসে একটা পরিসংখ্যান পুলিশের কাছ থেকে নিয়ে দিয়েছি যে হত্যার যে পরিসংখ্যানটা, তাতেও দেখা গেছে যে এই বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে যে কয়টা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই গত বছরের একই সময়ের তুলনায় এগুলোর পরিমাণ কম। সো একটা জিনিস কিন্তু আমাদের সবারই মাথায় রাখা দরকার যে আমাদের পুলিশ বাহিনী যে পরিস্থিতি থেকে তাদেরকে আসলে নতুন করে রিঅর্গানাইজ করা হচ্ছে, সেখান থেকে তাদেরকে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা যথেষ্ট চ্যালেঞ্জিং এবং এই চ্যালেঞ্জিং কাজটা অন্তর্বর্তীকালীন সরকার করে যাচ্ছে। নানা সীমাবদ্ধতার সত্ত্বেও আপনার সরকার কিন্তু বেশ সাফল্যজনকভাবে এই কাজটা করছে বলে আমরা মনে করি। এবং কিছু কিছু ঘটনা যে ঘটছে না তা না, কিছু কিছু ঘটনা ঘটছে, এগুলোকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই। আপনি গতকালকে একটা ঘটনার কথা বলেছেন, যেখানে উত্তরার একটা ঘটনা সম্ভবত আপনি বলেছেন, তার আগে আপনি জুড়ে দিয়েছেন যে প্রতিদিন শব্দটা, কিন্তু এ ধরনের ঘটনা আসলে প্রতিদিন হয় না, এটা একদিন হয়েছে। আর এটা যারা ঘটিয়েছে তারা হচ্ছে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব তো অনেকদিন ধরে আছে। বরঞ্চ গতকালকের এই ঘটনাটা ঘটিয়ে যারা পার পেয়ে যাচ্ছিল তাদেরকে একজনকে জনতা পাকড়াও করেছে, আরেকজনকে টহল পুলিশ পাকড়াও করেছে। ঘটনা ঘটার পরে টহল পুলিশের সেখানে উপস্থিতি ছিল বলেই কিন্তু অপরাধীদেরকে দ্রুত ধরা সম্ভব হয়েছে।
তো এইরকম ক্ষেত্রে আসলে এই প্রেক্ষাপটগুলো বিবেচনা না করে শুধুমাত্র ঢালাওভাবে সরকারকে দায়ী করাটা আমার মনে হয় যে একটু অন্যায্য। এবি মোশাররফ হোসেন, আপনার কাছে পরের দর্শক জেনেছিলেন, তিনি প্রশ্ন করেছেন ওয়াহাব মন্ডল রাজশাহী থেকে। তিনি বলেছেন যে ক্ষমতায় আসার আগে বিএনপির গতকালের কুয়েটের ঘটনাকে বিশেষ করে উল্লেখ করে তিনি বলেছেন যে এই যে ফ্যাসিস্টদের মতো আচরণ করলে আসলে সেটি আসলে কিভাবে হবে। না, আমরা তো বলেছি যে খুলনার ঘটনা সম্পূর্ণ একটি বিচ্ছিন্ন। আপনি এই যদি এই গত লাস্ট 6 মান্থ যদি আপনি দেখেন যে বাংলাদেশের বিশেষ করে এখন সরকারে কিন্তু একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অথচ দেখবেন বিএনপির নেতা কর্মীরা সারা দেশেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য কিন্তু দিন রাত আমরা পরিশ্রম করে যাচ্ছি। সুতরাং আমরা কিন্তু ক্ষমতার কোনো অংশীদার না, অথচ কিন্তু কেন আমরা বলেছি ডক্টর ইউনূস সরকারকে আমরা সফল দেখতে চাই, কারণ আমাদের একটা স্পষ্ট বক্তব্য যে ডক্টর ইউনূস আন্তর্জাতিক একটি ফিগার, উনি ওনার ইমেজের সাথে বাংলাদেশের ইমেজ কিন্তু ঘনিষ্ঠভাবে জড়িত, যার জন্য আমরা ডক্টর ইউনূস যত সফল হবে আমরা মনে করি বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে তত উজ্জ্বল হবে এবং আমরা তত একটা সফল রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচিত করতে পারবো। সেই লক্ষ্যে কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা পরিশ্রম করে যাচ্ছি। আপনি দেখেন যে হ্যাঁ দু একটি বিচ্ছেদ, তারপরও আপনি দেখেন আমাদের আজ কোথাও যদি, কারণ বিএনপি একটি বিশাল সংগঠন, বিশাল দল, আপনি দেখবেন তারপর আমরা যেখানে যেই অভিযোগটা পাচ্ছি, আমরা কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত ইতিমধ্যে প্রায় 1200-1300 লোককে কিন্তু আমরা দল থেকে অব্যাহতি দিয়েছি, কারো পদবি কেড়ে নেওয়া হয়েছে, কাউকে দল থেকে অব্যাহতি দেওয়া যায়, কোথাও নতুন কমিটি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের মেসেজটা ক্লিয়ার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে কোনো ধরনের সংগঠন বিরোধী অথবা জনস্বার্থ বিরোধী কারণ আমরা বরদাস্ত আমরা করব না, এবং সেই স্ট্যান্ডে কিন্তু আমরা এখনো আছি। আপনি খুলনার ঘটনা দেখেন, একজনকে আইডেন্টিফাই করা হয়েছে, তাৎক্ষণিক রাতেই কিন্তু তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। সুতরাং বিএনপির আন্তরিকতার ক্ষেত্রে কোনো অভাব নাই। বরং ওয়াহাব মন্ডল ভাইকে আমরা বলতে চাই, উনি আমাদেরকে স্বাগত, কারণ উনি প্রত্যেকটা টিভিতে আমি দেখি ওনার প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের। বরং উনি, আমি মনে করেছি বিএনপিকে বাহবা দেবে যে একটা আওয়ামী লীগের মতো একটা ফেসিস্টের শাসন থেকে আমরা বেরিয়ে এসেছি। এই যে 15 বছর আমাদের কারো হাত হারিয়েছি, কারো পা হারিয়েছি, কারো বাড়ি হারিয়েছি, কারো ব্যবসা আমরা হারিয়েছি, আওয়ামী লীগ দখল করেছে, আমাদেরকে এলাকা থেকে বিতাড়িত করেছে, আমাদের লোকদেরকে গুম করেছে। এই অবস্থা থেকে যেই রিয়াকশনটা হওয়া উচিত ছিল তার পরিমাণ কিন্তু বাংলাদেশে কিছুই হয়নি। এই যে বিএনপির নেতা কর্মীরা যেটা ধৈর্যের পরিচয় দিয়েছে, আমার মনে হয় ওয়াহাব ভাই যদি ধন্যবাদ জানাতেন তাহলে আমি খুশি হতাম। আরেকজন দর্শক ছিল, আরেকজন বলেছে 111 এর দিকে দেশটা। আমরা কিন্তু এই ব্যাপারে সরকারকে কিন্তু বারবার আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে কোনোভাবে এই বিরাজনীতিকরণের দিকে যাওয়া যাবে না, কারণ আমরা দেখি নানাভাবে বিরাজনীতিকরণের নানা, কেউ বলে যে সংস্কার, হ্যাঁ সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, আমরা তো অবশ্যই সংস্কার চাই, সংস্কারের সাথে নির্বাচনের কিন্তু কোনো দ্বন্দ্ব নেই, এখানে তাদের মধ্যে কোনো বিরোধিতা এখানে নাই। আমরা বলেছি যে এই সরকার একটা নামে একটি ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তারা এসেছে আগামী দিনে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে এস্টাবলিশ করে তারা তাদের দায়িত্ব থেকে সরে যাবেন। আমরা তো এই সুযোগ তাদেরকে দিতে চাই। আমরা বলতে চাই আপনি একদিকে নির্বাচনের ব্যবস্থা করেন, পাশাপাশি আপনার সংস্কার শুরু করেন। কিন্তু আপনি দেখবেন এই যে কিছু কিছু লোক, আমি এখানে জানি না আজাদ মজুমদার সাহেব এটা কতটুকু তারা এই দিকে লক্ষ্য রাখে, আপনি দেখবেন এই যে সংস্কারের এমন কিছু পয়েন্ট এখানে উত্থাপন করা হয়েছে যেগুলি একটি আইনি জটিলতা তৈরি করে। দেখুন আপনি দেখেন আমাদের দেশে স্বীকৃত নির্বাচন করার বয়স হলো 25, সেখানে তারা বলছে 21 যদি আপনি করতে যান তাহলে কিন্তু আইনগত ব্যাপক একটা পরিবর্তন করতে হবে, সাংবিধানিক পরিবর্তন আনতে হবে। আরেকটা বলা হচ্ছে এখন ভোটার হওয়ার বয়স হলো 18, ওনারা বলছে 17। তো 17 হলে আপনি শিশুদের বয়স, আমাদের বাংলাদেশে যে ফিক্সড করা আছে সাংবিধানিকভাবে যে এত বয়স হলে সে শিশু, তাইলে আপনি এটা না বলছে, প্রস্তাব দেওয়া হয়েছে। এখন আমরা বলতে চাই আমরা এই জটিলতাগুলোকে এড়িয়ে আপনার কিন্তু আগামী দিন দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এগিয়ে। কারণ আপনাকে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে সংস্কারগুলা, এগুলোর মধ্যে কিন্তু মিনিমাম চারটা পার্ট আছে। একটা হলো আপনার কনস্টিটিউশনাল চেঞ্জ, আবার অ্যাডমিনিস্ট্রেশন আপনি কিছু চেঞ্জ হতে, যেটা অর্ডিন্যান্সের মাধ্যমে আপনি করবেন, পরবর্তী সংসদে এটাকে রেকটিফাই করে আইনে পরিণত করতে হবে। তারপর আপনার হলো নানা দেশটাকে জনকল্যাণ মানে মানুষের কল্যাণের জন্য করার জন্য আপনাকে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। ইতিমধ্যে কিন্তু আমরা যে 31 দফা ঘোষণা করেছি, আপনি লক্ষ্য করবেন এই যে সরকার যে সংস্কারের যে প্রস্তাবগুলো উত্থাপিত হচ্ছে, যে কমিশনগুলি দিচ্ছে অথবা যে কোনো স্টেক হোল্ডাররা যেটা উপস্থাপন করছেন, আমি দেখেছি 90% বিএনপির এই প্রস্তাবের সাথে মিলে যাচ্ছে। যেমন এখানে আজাদ মজুমদার সাহেব বলেছে এই যে শেখ হাসিনার আমলে আপনার স্থানীয় সরকার মার্কা হইতো দলীয় প্রতীকে, আমরা কিন্তু স্পষ্টভাবে বলেছি না, দলীয় মার্কা হবে না।
এই যে আমরা ইভিএম নিয়ে একটি বিরাট সংকট ছিল, আমরা বলছি ওই বিএম হবে না, ব্যালট হবে, তারাও বলেছে ব্যালট হবে, তারাও বলেছে স্থানীয় সরকারের মার্কা হবে না, মিলে যাচ্ছে। আমরা বলেছি যে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় না, ওই গভর্নমেন্ট সময়টা ইন্টিরিয়াম গভর্নমেন্ট মানে কেয়ারটেকার বলেন বা নির্দলীয় থাকবে, মেনে নিয়েছে সবাই। আমরা বলেছি মাননীয় প্রধানমন্ত্রী যিনি থাকে দীর্ঘদিন থাকলে তার মধ্যে একটা আত্মহমিকা, একটা দম্ভ তৈরি হয়, একটা ক্ষমতা প্রয়োগ করা একটা মানসিকতা তার মনোজগতে কাজ করে। আমরা বলছি 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা বলেছি যে এই সংসদ যে আপনি দেখবেন আপনি যে কার্যকর না, সবাই বলে যারা অরেস্টাম যে সরকার যারা ক্ষমতায় থাকে যা বলে তাই হয়, কারণ এটার মূল প্রতিবন্ধকতা হলো আর্টিকেল 70 70 অনুচ্ছেদ, যেটাকে আমরা বলি। আমরা স্পষ্ট বলেছি 4টা বিষয় ছাড়া আপনার যে কোনো সংসদ সদস্য, যে কোনো এমপি মন্ত্রী যে কোনো সমালোচনা করতে পারে। এই 4টা কি? অর্থ বিল, বাজেট, অ্যামেন্ডমেন্ট এবং রাষ্ট্রীয় নিরাপত্তা। এছাড়া আপনি যে কোনো বিষয় সমাধান, এই সকল প্রস্তাবনাকে কি আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা কীভাবে এগিয়ে নিই যে তার জন্য কিন্তু এই সরকারের সহযোগিতা। শুধু তাই না, আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের দলের পক্ষ থেকে এই যে সংস্কার কমিশনগুলি হয়েছে সরকারের, দেখবেন 11টা, তাই না? 15টা যেগুলি খুব এসেন্সিয়াল, মানে যেগুলি আমাদের জনসম্মুখতা, প্রত্যেকটার ব্যাপারে আমরা কিন্তু আলাদা আলাদা পেপার তৈরি করে আমরা তাদেরকে জমা দিয়েছি। জনপ্রশাসন কি হবে, দুর্নীতি দমন কি হবে, পাবলিক সার্ভিসের কমি হবে, নির্বাচন হবে, প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু আমাদের সাজেশন। হ্যাঁ, আমরা যে ওই ব্যাপারে রিজিডটা না, আমরা বলেছি এই প্রস্তাবনা দিয়েছি, আপনারা এর চেয়ে যদি বেটার কিছু আপনারা পান আপনারা সংযুক্ত করতে পারেন। অর্থাৎ বিএনপি একটা নমনীয় মনোভাব নিয়ে কিন্তু এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। সুতরাং আমরা মনে করি এই যে দর্শক বলেছে বিরাজনীতিকরণ, আজকে আপনি দেখবেন নির্বাচন যদি দেরি হয়, নানা স্টক হোল্ডার আর নানা ষড়যন্ত্র নিয়ে খেলা শুরু করছে। এখানে আমার আমাদের চেয়ে আমরা তো আর ক্ষমতায় নাই, এখন আজাদ মজুমদাররা প্রতিনিয়ত কিন্তু নানা চ্যালেঞ্জ ফেস করছে। এই যে আপনি বললেন আইন শৃঙ্খলা, এত চেষ্টার পরও উন্নতি করা যাচ্ছে না। আজাদ মজুমদার বলেছেন যে আমি যেটি বললাম যে ছিনতাই, চাঁদাবাজি, না ঠিক আছে, আমি তাকে সেটি নিয়মিত ঘটনা নয় এবং আমি ঠিক আছে যে তারা চেষ্টা করছে, কিন্তু আপনি দেখবেন যে একটা গভর্নমেন্ট 15 বছর একটা বাহিনীকে তৈরি করেছে, নিজেদের মতো ব্যবহার করেছে। আপনি একটা বিরোধী দলের হুইপকে আপনি রাজপথে মানে প্রকাশ্যে যে কর্মকর্তা নির্যাতন করছে তাকে আপনি রাষ্ট্রীয় পদক দিচ্ছেন, পিপিএম পুরস্কার দিচ্ছেন, তাকে প্রমোশন দিচ্ছেন, তাকে ভাইটাল জায়গায় আপনি পোস্টিং দিচ্ছেন। অর্থাৎ আপনি এই সন্ত্রাস, এই অসাংবিধানিক কার্যক্রমকে আপনি পৃষ্ঠপোষকতা করেছেন। ওই জায়গা থেকে আমরা বেরিয়ে আসার জন্য যত গণতান্ত্রিক প্রস্তাব দরকার সেগুলিকে তো আমরা দিয়েছি। আমার মনে হয় এখানে একজন সরকারের কর্মকর্তা আছেন, আমাদেরকে অভিনন্দন জানা উচিত যে বিএনপি তাদেরকে এমনিভাবে আমরা সহজে, এবং যখন যে ক্রাইসিস হয় আপনি দেখবেন আমাদের দলের পক্ষ থেকে কিন্তু আমাদের অভিনন্দন নিশ্চয়ই আজাদ মজুমদার জানাবেন কিনা, সাথে দেখা করে সেখানে তাদেরকে কিন্তু সেই জিনিসটা অবহিত করা যে এই জায়গায় এইটা হলে কিন্তু আপনাদের সংকট হবে। জি জনাব আজাদ মজুমদার, আপনি কি বিএনপিকে আসলে ধন্যবাদ দিতে চাইবেন এই যে সহযোগিতা, ধৈর্যের পরিচয় দিয়ে গত 6 মাস ধরে সরকারকে তারা সহযোগিতা করার চেষ্টা করছে, এবং একজন দর্শক বলেছিলেন দেশ কি 111 এর দিকে এগোচ্ছে, তার প্রশ্নের উত্তর দিতে চাইবেন কিনা? প্রথম কথা, বিএনপিকে তো অবশ্যই ধন্যবাদ, কারণ তারা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এই গত 6 মাসে সরকার অনেকগুলো সংকট ফেস করেছে, সংকটগুলোতে তারা সরকারকে সমর্থন দিয়েছে, এখনও সমর্থনটা দিয়ে যাচ্ছে। এই এত বড় একটা রাজনৈতিক দলের সমর্থন ছাড়া এই যে আমাদের যারা পালিয়ে গেছে দেশ ছেড়ে, তারা যেভাবে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে নানা সুযোগে, তাদের যেভাবে লুটপাটের অর্থ বিনিয়োগ করে দেশে, এবং বা তাদের দেশের ভিতরে তাদের সুবিধাভোগীরা যেভাবে নানা সময়ে দেশের মধ্যে সংকট তৈরি করার চেষ্টা করছে, এইসব সময়গুলোতে তো বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থহীনভাবে সমর্থন দিয়েছে। তো সেই সমর্থনের জন্য তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ দিতেই হবে। আর এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে তো বিএনপিরও একটা বড় স্টেক আছে এই অর্থে যে এই সরকারটা তো আসলে সবগুলো রাজনৈতিক দলের সমর্থনেই এই সরকারটা কাজ করছে, যেহেতু তারা সবচেয়ে বড় রাজনৈতিক দল, তো তাদের সমর্থন নিয়েই কিন্তু অনানুষ্ঠানিকভাবে হলেও সরকার কাজ করছে। সো এখানে ধন্যবাদ না দেওয়ার কোনো কারণ নেই। আর সংস্কারের কথা বলা হয়েছে, সংস্কারের জন্য একটা কমিশন হয়েছে, কমিশনের যে প্রথম মিটিং সেখানে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির 6 জন সদস্য গিয়েছেন, এবং ওনাদের যে সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, আমি সাধারণ সম্পাদক বলেছি, উনি বলেছেন যে আমরা যে আমাদের নীতি নির্ধারণী কমিটির 6 জন এখানে এসেছি, এটা ইটসেলফ প্রমাণ করে যে এই যে সংস্কারের যে উদ্যোগ, এই উদ্যোগগুলোতে আমাদের সমর্থন আছে, এবং ওনারা রাজনীতিটাকে জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ওনার বক্তব্যটা আমরা ফেসবুকে দিয়েছি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে আছে, উনি কী বলেছেন সেদিন, আপনারা সবাই চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারবেন। সো সরকারের প্রতি ওনাদের যে সমর্থনটা আছে সেই সমর্থনের জন্য ওনারা ধন্যবাদ প্রাপ্য অবশ্যই। এবং পাশাপাশি ধরেন এই যে বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার বিভিন্ন সময়
সময় যে আশঙ্কাটা তৈরি হয়েছিল চট্টগ্রামে একজন আইনজীবীর হত্যাকাণ্ডকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার অনেক চেষ্টা করা হয়েছিল, তখন তো বিএনপি বড় সমর্থন দিয়েছে। বা এই যে দুর্গাপূজার সময় আপনার বিভিন্ন যেভাবে হামলা করে দেশে রাজনৈতিকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল, তখনও তারা ব্যাপক সমর্থন দিয়েছে। তো এইসব সমর্থনের জন্য তারা অবশ্যই ধন্যবাদ পাবেন। আর যে প্রশ্নটা আপনি করেছেন 111-এর প্রশ্ন, এই 111 নিয়ে আসলে কোনো আলোচনা নেই। প্রথমত জানুয়ারি মাস তো চলেই গিয়েছে, আর পরবর্তী জানুয়ারির আসার আগেই সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করছে, তাহলে তো জানুয়ারি 11 আর 1 এই ইকুয়েশনটা আর এখানে থাকছে না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আজাদ মজুমদার। এবার মোশাররফ হোসেন, খুব অল্প সময় আমাদের হাতে আর আছে, যে জাতীয় ঐক্যমত্যের কথা আমরা বলছি, আমরা নির্বাচনের ট্রেনের যাত্রার কথা জানি, যে নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে, সংস্কারের যাত্রা কতদূর আপনারা বিএনপি দল হিসেবে দেখতে পাচ্ছে, এবং জাতীয় ঐক্যমত্য কি এখন পর্যন্ত কাগজে কলমে আছে কিনা? না, আমরা মনে করি জাতীয় ঐক্যমত্য এখনো আছে, কারণ এই ইউনিট সরকারের প্রতি সবারই কিন্তু একটা আস্থা আছে, এটা অস্বীকার, এই আস্থাটাই কিন্তু একটা জাতীয় ঐক্যমতের একটি বহিঃপ্রকাশ। জি, এক। আর দ্বিতীয়, আপনি যেটা মনে করেন সংস্কার, আমরা যেটা মনে করি যে সংস্কার তো একদিনে আপনার সম্ভব না, সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমি মনে করি এখানে আজাদ মজুমদার সাহেব আছেন, আমাদের দলের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে আপনি 3টা ক্রাইটেরিয়াতে কিন্তু সংস্কার করতে পারে, একটা শর্ট টাইম, মিড টাইম, একটা লং টার্ম। এখন তারা দ্রুত গতিতে একটা নির্বাচন অবাধ নিরপেক্ষ করার জন্য যা দরকার তারা করে ফেলতে পারে, মিড টার্ম তারা স্টার্ট করতে পারে, লং টার্মটা রাজনৈতিক দলগুলির জন্য একটা চ্যালেঞ্জ রেখে যেতে পারে, যে আপনারা আগামী দিনে ক্ষমতায় আসলে আমরা তো এটা করে গেলাম আমাদের আন্তরিকতায়, আপনারা কি করতে চান জাতির কাছে, এই চ্যালেঞ্জটা দিয়ে কিন্তু ওনারা যেতে পারে, যেটা রাজনৈতিক দলগুলি আগামী দিনে করতে বাধ্য হবে, না জনগণের কাছ থেকে তারা দিতে হবে। সুতরাং আমি মনে করি এই সরকার একদিকে যেমন তারা চমৎকারভাবে আগামী দিনে একটি গণতান্ত্রিক যাত্রা শুরু করে দিয়ে যেতে পারে, অন্যদিকে আগামী দিনে রাজনৈতিক দলগুলিকেও একটা কমিটমেন্টের মধ্যে রেখে জনগণের সামনে উপস্থাপন করতে পারে। জি, একটু ছোট করে আজাদ মজুমদার, এই প্রশ্নটি আসলে সবসময় ঘুরে ফিরে আসছে যে পরবর্তী নির্বাচিত সরকার যারা আসবে তারা সেই সংস্কার যে কন্টিনিউ করবে, সেটি আসলে নিশ্চিত হবে কিভাবে? সরকারের কি স্পেশাল কোনো পরিকল্পনা আছে? অবশ্যই সেটা নিশ্চিত করার জন্য খুব চমৎকার একটা ফর্মুলা দিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা। যে বিষয়গুলোতে রাজনৈতিক ঐক্যমত্য হবে সেগুলোকে একটা জুলাই চার্টার করে সেখানে সবাই স্বাক্ষর করবেন। এই চার্টারটাকে আইনি ভিত্তিও দেওয়া যেতে পারে সবাই চাইলে, আর যদি আইনি ভিত্তি নাও দেওয়া হয় তাহলেও এটাই থাকবে আসলে রাজনীতির নৈতিক ভিত্তি। পরবর্তীতে এইটাকে কেন্দ্র করে এখানে যে অঙ্গীকারগুলো করেছেন সেখানে যেহেতু সবাইকে এখানে স্বাক্ষর করার আহ্বান জানানো হচ্ছে, এইখানে যে অঙ্গীকারগুলো করা হবে সেটাই পরবর্তীতে তারা বাস্তবায়ন করবেন রাজনৈতিক দলগুলো, এবং যদি বাস্তবায়ন না করেন তাহলে জনগণের কাছে তাদেরকে জবাব দিতে হবে। তো এই যে বিশেষ একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটাকেই আসলে মনে করা হচ্ছে যে রাজনৈতিক সংস্কার দীর্ঘমেয়াদে যাতে বাস্তবায়িত হয় তার একটা দলগুলো আসলে সেখানে দায়বদ্ধ থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আজাদ মজুমদার, ধন্যবাদ জনাব এবিএম মোশাররফ হোসেন আমাদের এই আয়োজনে, এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, এটিএন নিউজের সঙ্গে থাকুন, নিউজ আওয়ার এক্সট্রার সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।